ওয়েলকাম টু রোথাং পাস। দেখুন কি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, এক মহাজাগতিক ব্যাপার। মনে হচ্ছে আমি চাঁদের পাহাড়ে এসে গেছি। দেখুন, আর ওই যে দূরে পাহাড় বরফে ভর্তি। এই যে এখানে অ্যাপেলের প্রপার প্যাকিং হচ্ছে, দেখুন পুরো এখানে বাছাই করে করে খুব সুন্দরভাবে প্যাকিং করা হচ্ছে। ভারতের দীর্ঘতম যে টানেল, সেই টানেলের সামনে, যেটা হচ্ছে অটল টানেল। পাঁচ রাত্রি 6 দিনের সিমলা মানালি ভ্রমণে আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কাসল থেকে সাইট সিন করে মানালি পৌঁছানোর গল্প। তারপর মানালি পৌঁছে মানালির কিছু লোকাল সাইট সিন যেমন হিডিম্বা টেম্পল, ক্লাব হাউস এবং রাত্রে মানালি ম্যাল ঘুরে সে রাত্রে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজ হচ্ছে 7ই নভেম্বর, আর আজ হচ্ছে সিমলা মানালি ভ্রমণের আমাদের পঞ্চম দিন। এই পঞ্চম দিনে আমি আপনাদের ঘুরে দেখাবো মানালির কিছু বিখ্যাত দর্শনীয় স্থান। সুন্দর। সুপ্রভাত বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা, আর আমরা এখন আছি মানালিতে। তো আমাদের সিমলা মানালির আজ হচ্ছে পঞ্চম দিন, আর আজ আমরা ঘুরে দেখব মানালির কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। মানে অ্যাকচুয়ালি মানালি যে কারণে মানুষ ঘুরতে আসে, যেমন হচ্ছে রোথাং পাস, সোলাং ভ্যালি, অটল টানেল, এইসব বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাবো। তো 9টা বেজে গেছে, অলরেডি আমরা লেট। তো চলুন ঝটপট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আর ঠান্ডাটা দেখেছেন, মানে গ্লাভস পরেছি, ভিতরে একটা সোয়েটার, উপরে জ্যাকেট, টুপি, মানে চরম ঠান্ডা, চরম ঠান্ডা। ওই জন্যই লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপর বেরিয়ে পড়বো। এসে গেছি ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে। এনাদের হোটেলের যে ডাইনিংটা আছে, কালকে আমরা রাত্রে ডিনার করেছিলাম ভিতরে, আর আজকে আমরা কিন্তু বসেছি বাইরে। দেখুন কত সুন্দর একটা ওপেন রেস্টুরেন্ট, খুবই সুন্দর, দারুণ জায়গা কিন্তু, আর হোটেলটা কিন্তু খুবই সুন্দর। চলুন আমাদের একটু ভিউটা দেখাই, এখান থেকে কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ভিতরে রেস্টুরেন্ট, আর এই হচ্ছে ওপেন রেস্টুরেন্ট। দেখুন কত সুন্দর ভিউটা, দেখুন ওয়াও, অসাধারণ। দেখুন এখান থেকে কত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর ওই যে দূরে সাদা সাদা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু হালকা বরফ দেখা যাচ্ছে কিন্তু। ওয়াও, কি সুন্দর ভিউ। সকাল সকাল এত সুন্দর ভিউ দেখে মনটাই খুশি হয়ে গেল। তো বসে গেছি ব্রেকফাস্ট করতে, দেখতে পাচ্ছেন। আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পুরি সবজি, আর তার সাথে আছে চা। তো ঝটপট এটা খেয়ে নেবো। দারুণ খেতে। তো এখানে ধন্যবাদ ট্যুর পিকার্স, খুবই সুন্দর একটা ট্যুর আমাদেরকে দিয়েছেন, তাও আবার এত সুন্দর একটা বাজেটের মধ্যে। ঠিক আছে, মানে প্রথম দিন থেকেই রুম থেকে, খাওয়া দাওয়া থেকে, ঘোরা, সমস্ত কিছুই আমি কিন্তু খুবই স্যাটিসফাইড, খুবই আনন্দিত। ঠিক আছে, আপনারাও যদি চান এরকম একটা সুন্দর ট্রিপ করবেন, তাও আবার বাজেটের মধ্যে, তাহলে অবশ্যই এই নিচে দেওয়া নাম্বার ট্যুর পিকার্স বিশ্বজ্যোতি দাকে ফোন করে আপনার বুকিংটা করে নেবেন। তো চলুন তাদের ব্রেকফাস্টটা শেষ করে নিই। ড্রাইভার অলরেডি 3বার ফোন করেছে, লেট হয়ে গেছি আমরা। ঝটপট ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো আজকে সাইট সিনে। তারপর ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম মানালির সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে, আর এই সৌন্দর্য তুলে ধরবো আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে। এবার বলি আজ আমরা কি কি জায়গা ঘুরে দেখব। প্রথমেই আমরা ভারতের দীর্ঘতম রোড টানেল অটল টানেলকে পার করে পৌঁছে যাব হিমালয়ের এক অন্যতম গিরিপথ রোথাং পাস।
তারপর আমরা ঘুরে দেখব হিমাচল প্রদেশের ছোট্ট সুন্দর গ্রাম সিসু ভিলেজ, এবং তারপর দেখব বিভিন্ন অ্যাক্টিভিটিতে ভরপুর সোলাং ভ্যালি। এছাড়া রাস্তায় যেতে যেতে দাঁড়াবো বিভিন্ন ভিউ পয়েন্টে। ঘড়িতে এখন সকাল 10টা। আমরা রওনা দিয়েছি মানালি থেকে রোথাং পাসের উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তায় একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট, জায়গাটার নাম হচ্ছে কিনু। দেখুন কত সুন্দর ভিউ পয়েন্ট, দেখুন একটা সুন্দর একটা পাহাড়ি নদী বয়ে গেছে, আর ওই যে পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন সুন্দর সাদা চকচক করছে বরফ। কত সুন্দর জায়গা, এ যেন স্বর্গ, স্বর্গের থেকে কোনো অংশে কম না। দারুণ জায়গা। এসে পৌঁছলাম ভারতের দীর্ঘতম যে টানেল, সেই টানেলের সামনে, যেটা হচ্ছে অটল টানেল। তো এখন আমরা সেই টানেলের মধ্যে দিয়ে যাব। আর বলে দিই, এই টানেল কিন্তু 9 কিলোমিটার দীর্ঘ, 9.2 কিলোমিটার। মানে কত বড় টানেল বুঝতে পারছেন। পার হতে কিন্তু অনেক সময় লাগবে। তো চলুন শুরু করি। অটল টানেল মানালি লে হাইওয়ের ওপর অবস্থিত 9.2 কিলোমিটার দীর্ঘ এই টানেল যুক্ত করেছে রোথাং পাস এবং সিসু ভিলেজকে। 23 অক্টোবর 2020 সালে যানবাহন চলাচলের জন্য এই টানেল খুলে দেওয়া হয়। তার আগে শীতকালে 4 মাস অতি ভারী তুষারপাতের জন্য এই রাস্তা বন্ধ থাকতো। টানেল দিয়ে দীর্ঘক্ষণ যাওয়ার পর মনে হচ্ছিল এই টানেল কি আদৌ শেষ হবে, কারণ 9.2 কিলোমিটার রাস্তা কম নয়। টানেল থেকে বেরিয়ে বাঁ হাতে চলে যাচ্ছে সিসু ভিলেজ, আর ডান হাতে পড়ছে রোথাং পাস। যেহেতু রোথাং পাসের দূরত্বটা অনেকটাই বেশি, তাই আমরা ভাবলাম প্রথমে আমরা রোথাং পাসই দেখব। আমাদের গাড়ির ড্রাইভার গাড়ি স্টিয়ারিং ডান দিকে ঘুরিয়ে দিল, তারপর দিল টান। অটল টানেল থেকে রোথাং পাস যাওয়ার রাস্তা ছিল দুর্দান্ত। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম। তারপর এক জায়গায় আমাদের রোথাং পাস যাওয়ার জন্য পারমিট চেক করা হলো। আমরা এখন এসে দাঁড়ালাম কোকসার নামে একটি জায়গাতে। এখানে না পারমিট চেক হবে, মানে যেমন গ্যাংটকে নাথুলা ঘুরতে গেলে যেমন পারমিট চেক হয় বর্ডার এরিয়া, তেমনি এখানেও সেই বর্ডার এরিয়া, এখানে পারমিটটা চেক হবে। এখানে বলে দিই, পারমিটের জন্য লাগবে আধার কার্ড বা ভোটার কার্ডের 1 কপি জেরক্স। আর এই পারমিটের ব্যবস্থা করে দিয়েছিল আমাদের ট্রাভেল এজেন্সি ট্যুর পিকার্সের একজন বিশ্বস্ত কর্ণধার বিশ্বজ্যোতিদা। এই পারমিটের জন্য লাগেনি আমাদের কোনো এক্সট্রা টাকা। ট্যুর পিকার্সের নাম্বার রইল আপনার স্ক্রিনে। এই ট্যুর পিকার্স আপনাকে দেবে সবথেকে কম খরচে সুন্দর একটি বাজেট ট্রিপ। আগামী দিন আপনারা যারা সিমলা, মানালি, কুলু বা কাসোল ঘোরার কথা ভাবছেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত হিমালয়ের অন্যতম গিরিপথ রোথাং পাস।
তো বন্ধুরা, ঘড়ির কাটায় এখন 11:15, আমরা এসে পৌঁছলাম রোথাং পাসে। মানালি থেকে আমরা রওনা দিয়েছিলাম সকাল 9টার সময়, আর এখন বাজে 11:45। তো এসে গেছি রোথাং পাসে। দেখুন ভিউটা, দেখুন কত সুন্দর। আর ওই যে দূরে বরফ দেখা যাচ্ছে। এটা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে এগুলো পুরো বরফে ঢেকে যায়, ঠিক আছে। এখন একটু বরফ কম আছে, মানে এখানে বরফ নেই, ওদিকে বরফ আছে, ঠিক আছে। তো এখন এটা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো এখানে কি কি ঘোরার জায়গা আছে, কি কি অ্যাক্টিভিটিস করা যায়, কি কি দেখবেন, কি নাম জায়গাগুলোর, সমস্ত কিছু আপনাদের জানাবো। দেখুন আপনারা এখানে কিন্তু এরকম এটিভি বাইক পেয়ে যাবেন, যেগুলোতে করে কিন্তু আপনারা এখানে ঘুরতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক আছে। ওয়েলকাম টু রোথাং পাস। দেখুন কি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, এক মহাজাগতিক ব্যাপার। কত সুন্দর জায়গা দেখেছেন। এখানে কিন্তু কোনো গাছপালা নেই, ঠিক আছে, ছোট্ট ছোট্ট শুধু ঘাস। কেন বলুন তো, এখানে এটা একটু হাই অল্টিটিউড, তো এখানে অক্সিজেন লেভেল কম, সেই জন্য এখানে কিন্তু কোনো গাছপালা দেখতে পাবেন না, ছোট্ট ছোট্ট ঘাস দেখতে পাবেন, কোনো গাছপালা নেই। দেখুন মনে হচ্ছে আমি চাঁদের পাহাড়ে এসে গেছি। দেখুন, আর ওই যে দূরে পাহাড় বরফে ভর্তি, কত সুন্দর লাগছে। তো এই রোথাং পাস ঘোরার জন্য সবথেকে সুন্দর টাইম কিন্তু এটাই, এই অক্টোবর নভেম্বর। কারণ হচ্ছে এই ডিসেম্বর থেকে এখানে পুরো বরফ পড়তে শুরু করে, তারপর কিন্তু রোথাং পাস বন্ধ হয়ে যায়, এদিকে আর কিন্তু গাড়ি আসতে পারে না। তাই নভেম্বর, অক্টোবর, বর্ষার সময়, এই সময় কিন্তু আপনারা রোথাং পাস ঘুরতে পারবেন, ঠিক আছে। আমরা এখন আছি রোথাং পাসে, আর এই রোথাং পাস কিন্তু 13,000 ফিট উচ্চতায়, আর সেজন্য কিন্তু এখানে অক্সিজেন লেভেল খুবই কম। দেখছেন তো, কথা বলতে বলতে শ্বাসকষ্ট হচ্ছে। তো আমি একটাই কথা বলবো, আপনারা যদি এখানে আসেন তো খুব বেশি লাফাঝাপা করবেন না, দৌড়ঝাঁপ করবেন না, কথা কম বলবেন, জাস্ট ঘুরে দেখবেন, ফটো তুলবেন, না হলে কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট হবে। দেখতে পাচ্ছেন তো। আর এখানে আছে একটা লেক, চলুন লেকটা একটু ঘুরে আসি, ঠিক আছে। তো এই হচ্ছে সেই লেক, খুব সুন্দর একটা স্বচ্ছ জল, ছোট্ট লেক, খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু আপনারা খুব সুন্দর ফটো তুলতে পারবেন, ফটোশ্যুট পয়েন্ট কিন্তু এখানে। আর আমরা যে জায়গায় আছি রোথাং পাস, এটা কিন্তু মোটামুটি 13,000 ফুট উচ্চতায় অবস্থিত। হাই অল্টিটিউড হওয়ার কারণে এখানে কিন্তু অক্সিজেন লেভেল খুবই কম।
ঘড়ির কাটা এখন 2:05 আর আমরা এখন আছি কোকসারে। আর কোকসারে একটা রেস্টুরেন্টে একটা বসে আছি। আর এখানে নিলাম একটা ভেজ ম্যাগি, এটা দাম নিল 50 রুপিস। পোর্শনটা খুবই কম, 50 টাকা দাম নিচ্ছে। সে যাই হোক, ভিউটা কিন্তু বেশ ভালো, মানে রেস্টুরেন্টের পাশে ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর, পাহাড়, ওপেন রেস্টুরেন্ট, খুব সুন্দর। তো আমরা এই হালকা করে টিফিনটা করে নিই, কারণ হচ্ছে এবার আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে, যেমন সোলাং ভ্যালি বাকি আছে, সেগুলো ঘুরে দেখবো, শিশু ভিলেজ ঘুরে দেখবো। তো ঝটপট টিফিনটা করে নিয়ে আমরা বেরিয়ে যাবো, মানে টিফিন মানে কি, এটাই আজকের লাঞ্চ। হালকা একটু টিফিন করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য শিশু ভিলেজের উদ্দেশ্যে। অটল টানেলকে বাঁ হাতে ফেলে আমরা এগিয়ে গেলাম শিশুর দিকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল চেনাব নদীর ধারে হট বেলুন অ্যাক্টিভিটি, চাইলে আপনারাও করতে পারেন। আপনারা যদি মানালি থেকে লে যেতে চান তাহলে আপনাদের যেতে হবে এই রাস্তা ধরেই। মানালি থেকে লের দূরত্ব প্রায় 350 কিলোমিটার। অটল টানেল থেকে মিনিট 15 রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছে যাই পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম শিশুতে। শিশুতে পৌঁছেই যেটা আমার চোখকে আকর্ষণ করলো সেটা হলো এই ঝর্ণা। সত্যি কি অপূর্ব এই দৃশ্য। এছাড়া এই শিশুতে ঘুরতে এলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অ্যাক্টিভিটির মজা, যেমন জিপ লাইন, এটিভি রাইড, বোটিং, আরও কত কি। এখানে আছে গাড়ি রাখার জন্য বিশাল বড় পার্কিং, আর আছে বিভিন্ন খাবারের দোকান। মানালি সাইট সিনে এই শিশু ভিলেজ একটি অন্যতম দর্শনীয় স্থান। তারপর শিশু ভিলেজে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম মানালির সবথেকে বিখ্যাত এবং আকর্ষণীয় দর্শনীয় স্থান সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আবারও আমরা অটল টানেলকে পার করে এসে পৌঁছলাম সোলাংয়ে। ঘড়ির কাটায় এখন বিকেল 4টে আর আমরা এখন এসে পৌঁছেছি সোলাং ভ্যালিতে। ঠিক আছে, সোলাং ভ্যালি এমন একটা জায়গা, এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়ে থাকে, যেমন হচ্ছে প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন, রোপওয়ে, বিভিন্ন রকম। আপনারা যদি মানালি ঘুরতে এসে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে যান তাহলে আপনাদের জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে এই সোলাং ভ্যালি। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের ভিড়, বাচ্চারা খেলছে। তারপরে এই যে হট এয়ার বেলুন, এই হট এয়ার বেলুন কিন্তু মানে পুরো অনেক জায়গা ঘুরে ঘুরে বেড়ায় না, ঠিক আছে, এটা কিন্তু এক জায়গাতেই মানে স্টপ, মানে একটা সীমিত একটা হাইট পর্যন্ত যাচ্ছে, তারপরে সেখান থেকে একটা ভিউ দিচ্ছে,
তারপর আবার নেমে যাচ্ছে। কিন্তু প্যারাগ্লাইডিং করতে পারেন, সেটা কিন্তু আপনাদেরকে অনেকটা জায়গা কভার করে দেখাবে। এছাড়া আছে রোপওয়েতে কিন্তু আপনারা অনেকটা হাইটে টপে পর্যন্ত যেতে পারবেন, আবার ফিরে আসতে পারবেন। খুবই সুন্দর জায়গা। মানালি ঘুরতে হলে সোলাং ভ্যালি কিন্তু অবশ্যই আসতে হবে। তারপর সোলাং ভ্যালি দেখে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। ঘড়ির কাঁটায় তখন বেজে গেছে বিকেল 4:30। এখানকার ভিড় দেখে আশা করি বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় জায়গা। আর এই সোলাং ভ্যালি না, এখানে সমস্ত রকম রাইড তো হয়, এই সমস্ত রকম অ্যাক্টিভিটিস তো হয়ে থাকে। আর শীতকালে যখন এখানে বরফ পড়ে না, এই পুরো সোলাং ভ্যালি পুরো বরফে ভর্তি থাকে, তখনকার দৃশ্য কিছুটা আলাদাই থাকে। খুবই সুন্দর জায়গা। সেদিন হোটেলে পৌঁছে আর কোথাও যায়নি, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে যায় রাতের খাবার খেতে। সেদিন আমাদের রাতের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু জিরা, চিকেন কারি, স্যালাড ও 2 পিস রুটি। খাওয়া দাওয়া সেরে সে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। ঘড়ি কাটা এখন সকাল 9টায়, এসে গেছি ব্রেকফাস্ট করতে। আর আমাদের সিমলা মানালি ট্যুর 5 রাত্রি 6 দিনের আজকে হচ্ছে শেষ দিন। আমরা আজকে মানালি ছেড়ে চলে যাব। আর আজকে আমাদের ট্রেন আছে কালকা স্টেশন থেকে রাত্রে 11:55 আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে এখান থেকে 10টার দিকে বেরিয়ে যাবো। আর মানালি থেকে কালকা যেতে সময় লাগবে অ্যাপ্রক্স 6 থেকে 7 ঘন্টা মতো, যেটা গুগল ম্যাপ বলছে। তো আরামসে আজকে বেরিয়ে যাবো, ব্রেকফাস্টটা করে নিই, যেতে যেতে কথা হবে, ঠিক আছে? তো ব্রেকফাস্ট এখানে বুফে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি এখানে চা আছে। আর এদিকে ব্রেকফাস্ট অপশানে আছে, যেটা স্বর্ণদ্বীপ এখন নিচ্ছে, পোহা আছে, পুরি রয়েছে, ভাজি রয়েছে, ঠিক আছে? তো এখন ব্রেকফাস্টটা নিয়ে নিই। তো নিয়ে নিয়েছি পোহা, আর এদিকে হচ্ছে পুরি আর ভাজি। পোহাটা কিন্তু সত্যিই খেতে ভালো। পুরি ভাজি কালকেও খেয়েছিলাম, তো পুরি ভাজি নিয়ে কিছু বলছি না। খাবার দাবার কিন্তু সত্যিই খুব ভালো। তো ধন্যবাদ জানাই ট্যুর পিকার্সকে, যার হাত ধরে আমরা এই ট্যুরটা করলাম। খুবই সুন্দর সব কিছু ব্যবস্থা, খাওয়া থেকে ঘোরা থেকে সমস্ত কিছু। लंबा होता है 250 किलोमीटर के अराउंड। हाँ जी। আজ হচ্ছে 8ই নভেম্বর, ঘড়ির কাঁটায় সকাল 10টা। ব্রেকফাস্ট সেরে আমাদের ট্যুর এজেন্সি ট্যুর পিকার্সের গাড়িতে করে রওনা দিলাম কালকা স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছলাম মান্ডি বলে একটা জায়গাতে। আর এখানে কিন্তু প্রচুর অ্যাপেলের দোকান আছে, দেখবেন শাড়ি দিয়ে প্রচুর অনেক অ্যাপেলের দোকান। তো এখান থেকে আমরা কিছু অ্যাপেল কিনবো, কারণ হিমাচলে যখন এসছি অ্যাপেল তো নিয়ে যেতেই হবে, কারণ এখানকার অ্যাপেল কিন্তু সব থেকে বিখ্যাত। এখানে কী কী অ্যাপেল পাওয়া যাচ্ছে, কীরকম কী দাম, সব আপনাদের জানাবো। দেখুন এই হচ্ছে অ্যাপেলের দোকান, দেখতে পাচ্ছেন কত রকমের অ্যাপেল। ये पड़ेगा आपको 320 का बॉक्स, 4 केजी का ग्रीन एप्पल। ये 4 किलो का है। 4 केजी का। দেখুন এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, এটা টোটাল 4 কিলো আছে, মানে এখানে ওপরে দুটো লেয়ার আছে, তলাতেও লেয়ার আছে। গ্রিন অ্যাপেল এটা পড়বে 320 টাকা, 300 টাকা মতো বক্স, ঠিক আছে? এখানে এছাড়া এটা হচ্ছে রামফল, এখানকার খুবই ফেমাস রামফল। আর রেড অ্যাপেল আছে। রেড অ্যাপেল का कितना है भैया? 254 কেজি, 250 টাকা। 4 কিলো দাম 250 টাকা। দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন পুরো অ্যাপেলই অ্যাপেল, অ্যাপেলই অ্যাপেল। ওয়াও, খুবই সুন্দর। আর একটা ভালো জিনিস দেখাই আপনাদের, এই দেখুন এটা হচ্ছে গ্রিন অ্যাপেল বিয়ার। এটার দাম হচ্ছে 40 টাকা। এটা অ্যাকচুয়ালি বিয়ার মানে ফ্রুট বিয়ার, এটার মধ্যে কোনো রকম অ্যালকোহল নেই কিন্তু, ঠিক আছে? জাস্ট রিফ্রেশ হওয়ার জন্য, মানে একটা যেরকম আমাদের ফ্রুট বিয়ার আমরা সোডা খেয়ে থাকি সেরকম ধরনের, ঠিক আছে? আর এদিকে ক্যানবেরি বিয়ার, ঠিক আছে? খুবই সুন্দর। চলুন কিছু কেনাকাটা করা যাক,
দেখুন এই হচ্ছে দোকান, প্রচুর ভিড় কিন্তু কাস্টমারের। আর এদিকে দেখুন প্যাকিং হচ্ছে, এই যে এখানে অ্যাপেলের প্রপার প্যাকিং হচ্ছে, দেখুন পুরো এখানে বাছাই করে করে খুব সুন্দরভাবে প্যাকিং করা হচ্ছে। আমরাও এখান থেকে নিলাম, পুরো এই যে আমাদের বক্স হচ্ছে এটা। তো নিলাম এই যে একটা বাড়ির জন্য ফ্রুট বিয়ার, যেটা গ্রিন অ্যাপেল ফ্রুট বিয়ার, আর নিলাম হচ্ছে গ্রিন অ্যাপেল আর রেড অ্যাপেল। আমরা টোটাল 8 কিলো, মানে 4 কিলো গ্রিন অ্যাপেল আর 4 কিলো রেড অ্যাপেল নিলাম। টোটাল কত বিল হলো? আমাদের টোটাল বিল হলো 740 টাকা মাত্র। 740 টাকা বিল হলো, এটাকে ধরে এটা 40 টাকা দাম, মানে টোটাল 700 টাকায় আমরা 8 কিলো অ্যাপেল পেলাম, গ্রিন অ্যাপেল রেড অ্যাপেল মিলিয়ে। তাদের কতটা সস্তা, খেতে কিন্তু খুবই সুন্দর, এত মিষ্টি। বলে দিই, আমাদের ওখানকার যে আপেলগুলো আমরা পাই না, তার থেকে আকাশ পাতাল পার্থক্য। একদম 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 টেস্ট এত সুন্দর যে আপনারা এসে যতক্ষণ না টেস্ট করবেন ততক্ষণ বুঝতে পারবেন না। দারুণ সত্যি করে, একদম মানে অন গড বলছি, খুবই সুন্দর খেতে অ্যাপেলগুলো, এত মিষ্টি আর এত বেশ সুন্দরভাবে খাওয়া যাচ্ছে। আমাদের ওখানে একটু নরম টাইপের, কেমন টাইপের খেতে হয়, এখানে একটা অরিজিনাল একটা আলাদাই জিনিস। তো চলুন এবার গাড়িতে উঠি এবং রওনা দিই কালকার উদ্দেশ্যে। বাড়ির জন্য অ্যাপেল নিয়ে ব্যাগ ভর্তি করে রওনা দিলাম কালকার উদ্দেশ্যে। তারপর দুপুর 1:30 নাগাদ আমরা দাঁড়ালাম একটি হোটেলে লাঞ্চের জন্য। সেখান থেকে লাঞ্চ করে এবং মিনিট 15 একটু জিরিয়ে নিয়ে আবারও রওনা দিলাম স্টেশনের দিকে। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা, আমরা পৌঁছলাম কালকা স্টেশনে। যেহেতু আমাদের ট্রেন রাত্রি 11:55 তাই রাতের ডিনারটা কালকা স্টেশনের আইআরসিটিসি রেস্টুরেন্ট থেকেই করে নিলাম। ছিল ভাত, ডাল, 2 পিস রুটি ও চিকেন কারি। দাম পড়েছিল 130 টাকা। ডিনার সেরে দেখলাম কালকা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের নেতাজি এক্সপ্রেস। উঠে গেলাম। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের নেতাজি এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে কালকা স্টেশন থেকে ছাড়ল। এই কটা দিন কিভাবে যে কেটে গেল নিমেষের মধ্যে বোঝাই গেল না। এভাবেই শেষ হলো আমাদের 5 রাত্রি 6 দিনের সিমলা মানালির গল্প। ট্রেন থেকেই কালকা স্টেশনকে বিদায় জানালাম আর মনে মনে বললাম আবার আসবো।